5ই আগস্ট যদি সরকার পতন না হইতো হয়তো আমরা থাকতাম কারাগারে, না থাকতাম কবরে। আমাকে মেরে পুলিশের কাছে দেওয়া দেয়, তখন পুলিশ আমাকে লাথি দেওয়া দেখে আমি মরে গেছি, তখন আমার ফালায় দেয়। আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমার ওয়াইফটা প্রেগনেন্ট ছিল। ডেইলি নিউজ 24 লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মাসুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে আসবো যিনি কিনা বিগত 17 বছরের মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন অনেকবার এবং জেল কেটেছেন সেন্ট্রাল নেতাদের সাথে। পরিবারের সাথে 17 বছরে একটি ঈদও উদযাপন করতে পারেনি। রাত্রি যাপন করতে হতো পুলিশ ডিবির ভয়ে বিভিন্ন অন্ধকার জঙ্গলে। তিনি হলেন যুবনেতা রাকিব হোসেন বিশাল। চলুন সেই 17 বছরের নির্যাতনের গল্প শুনে আসি তার মুখে। মানে সবাই রাকিব হোসেন বিশাল নামে সবাই চিনে। আমি দীর্ঘ ফেসিস হাসিনার পতন ঘটানোর জন্য রাজপথে যেভাবে আন্দোলন ভূমিকা আমি পালন করেছি, আমার মনে হয় না এই আদাব ঢাকা 13-র বুকে আমার মতন কি আন্দোলন সংগ্রাম করতে পারছে। 16-17টা বছর আমার কিভাবে কাটছে আমি নিজেও জানি না। আন্দোলন সংগ্রাম 2008 থেকে আমার রাজনীতি শুরু হাত। আমার রাজনীতি শুরু হাত হলো আমার বড় ভাই রাফিউদ্দিন ফয়সাল ভাই, তার হাত ধরে আমার রাজনীতিতে আসা। আমার টোটাল 22টা মামলা। আমি বেশিরভাগ আত্মগোপনে থাকতাম, যেহেতু আদাবরে এখানে আপনার আওয়ামী লীগ ফেসিস হাসিনার ছাত্রলীগের নগর ক্লাব ছিল। তো এখানে যে ফেসিস হাসিনার ছাত্রলীগের ক্লাবটা ছিল নগরের রিয়াজ মাহমুদের, আমি এখানে একটা মশাল মিছিল করছিলাম। আমি সব সময় জুটিকা মিছিল করতাম, যেহেতু দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি লুকে দাঁড়াও তবে বাংলাদেশ। আমি পল্টন থানায় অ্যারেস্ট হই, আপনার সকালবেলা একটা প্রোগ্রামে গেছিলাম, তখন সাংবাদিক কেউই ছিল না। ওইখান থেকে আমি যেভাবে অ্যারেস্ট হয়েছি আমার মনে হয় না ওইখান থেকে আমি বাইচা ফেরত আসবো। যাক, পল্টন থানায় আমাকে অ্যারেস্ট করা শোকজ করছে, করার পরে আপনার গোলাম রাব্বানির ভাই গোলাম রোহানি ও আমাকে অনেক টর্চার করছে। যাক, ওই মামলাটা থেকে আমার একটা ছোটো ভাই ছিল ফয়সাল নাম, আমরা দুজনে পল্টন থেকে অ্যারেস্ট হয়েছিলাম। আমরা কারাগারে প্রায় আপনার 52-53 দিন কারাগার থেকে কারাবন্দি থেকে বের হয়েছি জামিনে। আমার বেসিক্যালি এই 22টা মামলা আমি কখনো দল থেকে কোনো সহায়তা নিই নাই। যখন আমি অ্যারেস্ট হইতাম হয়তো বা কেউ পাইতাম না, আমার বাবা মা আমার ফ্যামিলি আমার পাশে থাকতো। আমার এই 22টা মামলায় আমি কখনো কেউ কোনো সাহায্য নিই নাই। আমার বাপ মাই জীবনভর আমার জন্য লড়ছে। ছাত্র দলের সাইদ মাহমুদ জুয়েল শ্রাবণ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পল্টন থানায় যে মামলাটা আছে ছাত্র দলের, ওই মামলাটা আমাকে আটক দেখাইছিল। ওই মামলা থেকে আমি বের হওয়ার পরে কদিন আত্মগোপন ছিলাম। তারপর আবার 28 অক্টোবর থেকে আমি রাজপথে সক্রিয়ভাবে, মানে আমার যে সক্রিয়ভাবে আমার সব ফুটেজগুলো আছে। বেসিক্যালি কি আমি টাচ ফোন ইউজ করতে পারতাম না। আমি জানি যে আমার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক খুঁজে, এতটাই খুঁজে, অনেক বড় বড় লোক আছে, তারা যেটা না পারতো সেটা আমি করতাম। এই আন্দোলন সংগ্রামে আমার যে ভূমিকা ছিল এই ভূমিকাটা অন্য কেউ ছিল না। আমাকে যখন র্যাবে আমার বাসা যখন রেড দেয় আদাবর থানার টিম, ওরা 35 থেকে 40 জন, আমি বাসায়, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল বেসিক্যালি 3 মাসের, আমি অন্য জায়গায় আত্মগোপন ছিলাম। তো আমার বাসায় আমি আইছিলাম, যেহেতু একটা বাসায় আমি ছিলাম, ওই বাসার অনেকটা প্রবলেম হইতেছিল, এই জন্য আমি বলছি আমার বাসায় আমি চলে যাব। আমি আইসি, আসার পরে সর্বোচ্চ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে আমি ফোন টিপতেছিলাম ঘরে বসে। ওই মুহূর্তে আমার বাসায় রেড দিছে। আল্লাহর কি অশেষ রহমত, ওইখান থেকে আমি দোতলা থেকে লাফ দিয়ে পালাইছি। পালানোর পরে যেদিন আমার বাসায় রেড দেয় ওদিনকে আমি একটা ঝুটিকা মিছিল করছি সিটি গার্ডেনের সামনে, সেই সময় সামনে। ও তো ওই মুহূর্তে রেড দেওয়ার পর ওইখান থেকে আল্লাহ পাকে আমাকে বাঁচাই দিছে। যেহেতু আমার একটা ভাইস্তা ছিল ছাত্রদল করতে তানিম, ওরা যখন অ্যারেস্ট করছে তখন আমি ছাদ থেকে লাফ দিয়ে পালাইছি। পালানোর পরে আমি চাঁদপুর আত্মগোপন ছিলাম আমার শ্বশুরবাড়ির এলাকায়। তখন ঢাকা মহানগর দক্ষিণের ডিবি মশিউর ওরা আমার খুব হন্দা লাগা খুঁজতে ছিল। বেসিক্যালি আমি ফোন ইউজ করতাম না, জাস্ট আমাদের বাটন ফোন ছিল, ওই দিন আমি ইউজ করতাম। আমার শ্বশুরবাড়ির এলাকায় নিম্নত ওরা 6 দিন আমার খুঁজছে। ওই 6 দিনের ভিতরে আমি 5 দিনই নৌকা মশারি নিয়ে আমি চরে ঘুমাইছি, যেহেতু আমি আন্দোলন সংগ্রাম করার জন্যই তো আমি বাইরে উঠছি। পরে ওইখান থেকে যাই হোক আমাকে অ্যারেস্ট করতে পারে নাই। আমার 2টা ছেলে যখন অ্যারেস্ট হয় ক্যারান্ডিগঞ্জে, তখন আমি আমার উকিলকে ফোন দিয়েছিলাম
যে আমার আসামিগুলো কি করে হ্যান্ড মানে আনবে কিনা। তো আমার বলছে প্রথম হরতাল আসামিগুলো আনবে না। সেক্ষেত্রে আমার যে ছেলে মানে যে দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে ওর বাপ মা অনেক কান্নাকাটি করতেছে। আমি ওদেরকে দেখার জন্য আমি চাঁদপুর থেকে 5 আগস্টে আমি যার নেতৃত্বে প্রোগ্রাম আন্দোলন করেছি সে হলো ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন ভাই। তার নেতৃত্বে 5 আগস্টে আমি আপনার চিটাং থেকে এবং চাঁদপুর থেকেই আমি মানে চাঁদপুর থেকেই আমি মানুষজনের সাথে আমি রাজপথে ছিলাম। তো আমার কাছে ফোন ছিল না। সবাই তো বেসিক্যালি কি এক জায়গায় গেলে ফোন দিয়ে ছবি তোলে, আমি কোনো ফোন টোন দিয়ে ছবি তুলতে পারতাম না। যেহেতু পারতাম না আমার প্রশাসন খুঁজতো। আমার র্যাবে যখন ধরে ওরা 40 থেকে 42 জন একটা চৌকস টিম যখন আমার ধরে আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম গা। আমার এমনভাবে ধরছে আমি কোনো কল্পনা করি নাই এরা কারা। যাই হোক আমাকে যখন কালা কাপড় বাইদা ফেলতে চোখের ভিতরে হ্যান্ডকাপ পিছে নিয়ে নিছে তখন আমি মনে করছি হয়তো আমি বাঁচবো না। আমার এই দুটো আঙ্গুল ভাঙা। র্যাবে আমারে এতটাই টর্চার করছে, আমি র্যাবকে টাকা অফার করছিলাম যে আপনারা এই টাকাটা আমার গাড়িটা নিয়ে যান, আমার আপনাকে ছেড়ে দেন। আমার ছাড়ার মতন কোনো ইয়ে ছিল না, কত ছাড়া যাবো না, তুই যে 5 কোটি টাকা তো তাও ছাড়া যাবো না। আমার আঙ্গুল দুটা ভাঙা। র্যাবে উল্টাভাবে মোচড় দেওয়া, আমার তো 164 জবানবন্দি চাইছে, তারপরে আমি নিই নাই। আমার এই পায়ের আঙ্গুলগুলা ছেঁচা, আমার হাত, আমি আপনার 27 থেকে 28 বার রিমান্ডে ছিলাম। আমার বাপ মা ছাড়া আমার ফ্যামিলি ছাড়া আমি আদার্স আমি কেউই পাই নাই। দুটা বড় ভাই ছিল, সেটা হলো মনিরুল ইসলাম স্বপন ভাই আর ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। এরা দুই ভাই মিলে আমার ফ্যামিলির সান্ত্বনা যতটুকু পারছে অতটুকু আমার ফ্যামিলির জন্য করছে। 5 আগস্টে যদি দেশ সফল না হয়তো হয়তো আমরা থাকতাম কারাগারে, না থাকতাম কবরে। আর এখন যে হাইব্রিডরা আছে এদেরকে অনেকটাই প্রোগ্রামে মানে দেখা যায় না। এদেরকে ডাক দিলে এরা বলতো না বাবা মারবে মা মারবে। আমার সাথে যে 5-7 জন 10 জন ছেলে ফেলে ছিল তাদেরকে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করতাম। ইভেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল মনিরুল ইসলাম স্বপন ভাই উনি বিপুল পরিমাণভাবে আমাকে দেখছে, আমার কারাগারেও আমাকে দেখছে, আমার বাইরেও আমাকে দেখেছে। আমার যে আন্দোলন সংগ্রামগুলো ছিল আমি ছোট হিসাবে আমি এই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ক্লাস সামনে দিয়ে আমি মশাল মিছিল করছিলাম। সেই মশাল মিছিল যেমন আমার কালো এখানে ছিল। অনেক বড় বড় রাঘব ওয়ার্ড আছে তারা কিনা আদা বড় পলিটিক্স করে, কিন্তু আদা বড় একটা বিক্ষোভ করার মতন লোক ছিল না, আদা বড় একটা ঝুটিকা মিছিল করার মতন কোনো লোক ছিল না। এই রাকিব হোসেন বিশালের নেতৃত্বেই জায়গায় জায়গায় মিছিল হয়েছে, ঝুটিকা মিছিল হয়েছে। ছাত্রলীগের কামরুজ্জামান জুবেল আর রিয়াজ মাহমুদের নেতৃত্বে আমার যখন অ্যাটাক করা হয় তখন বেসিক্যালি ওরা আমার মাইরা পুলিশের গাড়িতে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমার ফ্যামিলির উপর যখন ঝড় তুফান গেছে, হুন্ডা উঠছে, আমার বড় বোনের শরীরে টাচ পড়ছে, আমার বাবার গায়ে হাত পড়ছে। ওরা বেসিক্যালি আমার পুলিশে লাথি মেরা দেখছে আমি মনে মরে গেছি, লাথি মেরা আমাকে ফালাই দিছে। দেওয়ার পরে আল্লাহর কি অশেষ রহমত, আমার 20 থেকে 25 মিনিট পরে আল্লাহ আমার নিঃশ্বাসটা ফেরত দিছে। দেওয়ার পরে আমি বলছি পানির কথা যখনই বলছি, একটা চায়ের দোকান আছিল মেহেদিবাগে, ওই চায়ের দোকানটা বেসিক্যালি সবসময় খোলা থাকতো। ওইখান থেকে একটা বালতি থেকে আমাকে একটু পানি দেওয়ার পরে আমার মনে নিঃশ্বাস আইছে। তারপরে দূরত আমাকে শরদ্দি নিয়ে গেছে, শরদ্দি আমার রাখে না, ঢাকা মেডিকেল নিছে, ঢাকা মেডিকেলে আমি ট্রিটমেন্ট না, তারপরে আমি আইসি বাসায়। যাই হোক বাসায় আমি বেশিরভাগ থাকতে পারতাম না। এই 5 আগস্টের আগে আমি এরকম লোক দেখি নাই যে আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিল। আমি বেসিক্যালি আমার টাকার বিনিময়, আমার টাকা খরচা করে, আমার বাপ মার টাকা নষ্ট করে আমি আন্দোলন সংগ্রাম করছি। সাবেক আদাবর থানা 30 নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমার নাম রাকিব হোসেন বিশাল। আমার এই হামলা মামলায় যেভাবে জর্জরিত আমি হয়েছি, ইনশাল্লাহ সাংগঠনিক ব্যবস্থায় আমি আশা করি থানা একটা অবস্থান, যেহেতু আমি রাজপথে সংগ্রাম আন্দোলন করে বাইরে উঠছি, যেহেতু নেতৃত্ব দিয়েছি, আমি আশা করি ইনশাল্লাহ থানা যেন আমার একটা অবস্থান হয়। প্রিয় দর্শক, গত 17 বছরের হাজারো ত্যাগী নেতাকর্মী রয়েছে, তাদের একটাই দাবি তাদের সঠিক স্থানে সঠিক মূল্যায়ন করা হয়, তবেই সুস্থ ধারায় ফিরবে রাজনীতি। নিউজ ডেইলি 24 লাইভ থেকে শাহরিয়ার মাসুম, ঢাকা।